বাংলাদেশের সঙ্গীত জগতের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার। তিনি খুব জনপ্রিয় একটি গান গেয়েছিলেন, সেটি হচ্ছে পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি। এই গানটা আমার নিজেরও প্রচণ্ড পছন্দ। আমি যখনই কোনো ভ্রমণে বের হই, যখনই কোথাও যাই, আমি এই গানটি আসলে হেডফোনে লাগিয়ে আমি এই গানটা শুনতে থাকি। আমার খুব পছন্দের একটা গান। তো দেখো বন্ধুরা, আজকে এই গানের কথাটি দিয়ে আসলে কেন শুরু করলাম সেটি নিশ্চয়ই তোমাদের মাথায় এই প্রশ্নটি আসছে। ভিডিওটির সাথে থাকো, তাহলে তোমরা জানতে পারবে যে কেন আসলে আমরা এই ধরনের একটি গানের কথা বলে তোমাদের আজকে ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি আজকে তোমাদের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য। যখনই তুমি অধ্যায়টির নাম শুনলে তখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের গানের সাথে মনে হয় কিছুটা রিলেভেন্ট আছে, তাই না? আমাদের টপিকটি আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাতায়াত ব্যবস্থা। আমরা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করেছি। আজকে আমরা প্রথম ভাগটি পড়বো এবং বাকি ভাগটি পরের ভিডিওতে আমরা পড়বো। তো বন্ধুরা, আমরা যাতায়াত ব্যবস্থা নিয়ে চলো জানি। তো যখনই আমি যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বলছি তখন আমার জানা দরকার যে যাতায়াতটি কি আর কি। ওই যে আব্দুল জব্বার সাহেবের যে গানটি ছিল, পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, ওইরকম পিচ ঢালা পথ দিয়ে বা যে কোনো পথ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ আমরা যাতায়াত ব্যবস্থা বলতে আমরা বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যমে এবং মালপত্র ও লোক চলাচলের মাধ্যমকে বুঝি। বুঝতে পেরেছো? তাহলে যাতায়াত বলতে আমরা কি বুঝি? বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যমে এবং মালপত্র ও লোক চলাচলের মাধ্যমকে বুঝি। তো যাতায়াত মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, সেটি মানুষের হোক বা সেটি মালপত্র বা অর্থাৎ জিনিসপত্রের হোক, সেটা যারই হোক। তো যাতায়াত ব্যবস্থা বলতে কি, এই যে যাতায়াতটি যে ব্যবস্থাগুলো বা যে মাধ্যমে সম্পন্ন হচ্ছে সেই মাধ্যমটিকে আমরা যাতায়াত ব্যবস্থা হিসেবে কিন্তু অভিহিত করে থাকি। ধরো আমি ধরো গ্রামের বাড়িতে যাব, আমার ঢাকা থেকে আমি গ্রামের বাড়িতে যাব। এখন যখন আমি গ্রামের বাড়িতে যাব, আমার গ্রামের বাড়ি হচ্ছে দক্ষিণাঞ্চলে বাংলাদেশের। তো এই দক্ষিণাঞ্চলে যখন আমি যাব, ধরো আমাকে যেহেতু ওই দিকটিতে লঞ্চেও যেতে পারি, আমি বাসেও যেতে পারি, কিন্তু ট্রেনের ব্যবস্থা কিন্তু সেখানে নেই। তো এটি কেন নেই সেগুলো সম্পর্কেও একটু পরে ব্যাখ্যা করছি। তো দেখো, তো এই যে আমি যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়, নিশ্চয়ই একটা মাধ্যম লাগবে। তাহলে এটি একটা যাতায়াত ব্যবস্থাগুলোর মাধ্যমে মাধ্যমটি তৈরি হয়েছে। তো আমি চাইলে আকাশপথেও যেতে পারি, সেই ব্যবস্থাটিও আছে। তো দেখো, আমাদের এই যে কথাটি বললাম তার মাধ্যমে বুঝতে পেরেছো যে যাতায়াত ব্যবস্থার মাধ্যমগুলো আসলে কি কি, তাই না? তো যাতায়াত ব্যবস্থাটি আসলে খুব বেশি প্রয়োজনীয়। যে কোনো একটা দেশের যোগাযোগ ব্যবস্থাটি কীরকম হয় সেটি আসলে সেই দেশের উন্নয়নের ক্ষেত্রে, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে। ব্যাপারটি কি, দেখো, বাংলাদেশ তো অনেক নদী নালা সমৃদ্ধ একটি দেশ, একটা নদীমাতৃক দেশ আমরা বলে থাকি। তো এখন বর্তমানে পদ্মা সেতু তৈরি হচ্ছে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমরা পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবো, পদ্মা সেতু তৈরি হয়ে যাবে পুরোপুরিভাবে। তো তার আগ পর্যন্ত পদ্মা সেতুর উপর দিয়ে যেহেতু সেতু দিয়ে পারাপার হওয়া যাচ্ছে না, তাহলে দক্ষিণাঞ্চলের মানুষকে ফেরি দিয়ে কি করতে হয়, ওই নদীটি পার হতে হয়। তো ফেরি দিয়ে যেহেতু ওই নদীটি পার হতে হচ্ছে, তার ফলে সময় কিন্তু অনেক বেশি লাগে, তাই না? যার ফলে তুমি দেখবে বাংলাদেশে যে দক্ষিণ অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু শিল্পায়নটি কিন্তু আসলে এখনো ওইভাবে হয়নি। বিশেষ করে তুমি যদি বরিশাল অঞ্চলগুলোর দিকে তাকাও, তাহলে সেখানে দেখবে শিল্পায়ন হওয়ার হারটি কিন্তু অনেক কম অন্যান্য অঞ্চলগুলোর তুলনায়। অপরদিকে যখন যমুনা সেতুটি করা হলো, যেটি বর্তমান নাম বঙ্গবন্ধু সেতু, সেই বঙ্গবন্ধু সেতুটি যখন করা হলো, উত্তরবঙ্গের সাথে যোগাযোগের যে একটা প্রতিবন্ধকতা ছিল বাংলাদেশের অন্যান্য অঞ্চলে, সেই প্রতিবন্ধকতাটি কিন্তু কেটে যায়। এবং যখন সেটি কেটে যায় তখন কিন্তু আসলে দেখো খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু উত্তরবঙ্গে যাতায়াত করা সম্ভব হলো। এবং উত্তরবঙ্গে যে শিল্পায়ন প্রক্রিয়া বলো বা উন্নয়নের গতিটি বলো, সেটি কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হয়ে গেছে। বুঝতে পেরেছো বন্ধুরা? তো দেখো, যাতায়াত ব্যবস্থাটি কিন্তু আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটি আমরা যে ক্ষেত্রেই বলি না কেন। এখন দেখো, আমি তো মূলত এগুলো সড়ক পথের কথা বললাম, আমি রেল পথের কথা বললাম, তো এটি এখনই বলছি না। দেখো, আমি যাতায়াত ব্যবস্থাগুলো আসলে কয় রকমের দেখি সেটি একটু তোমাদেরকে একটা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। বাংলাদেশে যে যাতায়াত ব্যবস্থা, এটিকে আমরা মোট বড় ভাগে 3 ভাগে ভাগ করতে পারি। যখন বলেছিলাম পিচ ঢালাই পথটারে, তখন তার মানে সেই পথটি আসলে স্থলপথের মধ্যে পড়ে, জলপথের মাধ্যমে যাতায়াত হতে পারে, এবং আরেকটি হচ্ছে আকাশপথ। এবং স্থলপথকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। আমরা স্থলে সড়ক পথও দেখি, অর্থাৎ বিভিন্ন ধরনের রাস্তাগুলো, সেই রাস্তাগুলোকেও দেখি। এছাড়া আমরা কি রেলপথ দেখতে পারি, তাই না? যেগুলো আমাদের স্থলের উপরেই কিন্তু এই রেলপথগুলো তৈরি করা হয়ে থাকে। এছাড়া আমরা রেল সেতু দেখে, আমাদের পদ্মা সেতুতেও কিন্তু রেল সেতু থাকবে। এছাড়া হার্ডিঞ্জ ব্রিজের আমরা কিন্তু হচ্ছে
উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এরকম রেল সেতু দেখে থাকি। তো দেখো জলপথকে আমরা দুভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে নৌপথ এবং সমুদ্রপথ। নৌপথেও জলপথের মাধ্যমে হচ্ছে যাতায়াত করা যায়, সমুদ্রপথেও যাতায়াত করা যায়। আমাদের বাণিজ্যের একটা বড় অংশ কিন্তু এই সমুদ্রপথে হচ্ছে। আমরা জানো চিটাগং সমুদ্র বন্দর যেটি বা চট্টগ্রাম সমুদ্র বন্দর যেটি, তার মাধ্যমে কিন্তু আমাদের বাণিজ্যের দেশের রপ্তানি আমদানি বাণিজ্যের একটা বড় অংশ কিন্তু পরিচালিত হচ্ছে ওই বন্দরটি দিয়ে। এছাড়া আমাদের আরও দুটো বন্দর রয়েছে, একটা হচ্ছে মোংলা বন্দর যেটিও একটা বড়সড় ভূমিকা রাখছে, এবং আরেকটি যেটি আমি সমুদ্র বন্দরের কথা বলছি, ঠিক আছে। এবং আরেকটি হচ্ছে পায়রা সমুদ্র বন্দর, যেটি এখনো কাজ চলছে, সেই পায়রা সমুদ্র বন্দরে, সেটি পুরোপুরি এখনো চালু হয়নি। আরেকটি হচ্ছে আকাশপথ। এবং সড়ক পথের কথা যদি বলি, তাহলে সড়ক পথকে আমরা আবার দেখতে পারি সড়ক পথের মধ্যে বিভিন্ন জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক এবং কাঁচা সড়ক, ঠিক আছে। জাতীয় মহাসড়কগুলো আকারে অনেক বড় হয়ে থাকে, সেগুলো কয়েক লেন বিশিষ্ট এরকম হয়ে থাকে, ঠিক আছে। অপরদিকে যে আঞ্চলিক মহাসড়কগুলো সাধারণত এত কয়েক লেন বিশিষ্ট হয় না, সেগুলো দেখা যায় অর্থাৎ একদিকে এরকম দুই দিকে চলাচল করার ব্যবস্থাটি মূলত থাকে, বলতে পারো যে 2 লেন বিশিষ্ট হয়ে থাকে সাধারণত। তো আঞ্চলিক মহাসড়কগুলো আর কাঁচা সড়কগুলো তো বলতে নিশ্চয়ই বুঝতে পেরেছো, একেবারে গ্রাম্য যে কাঁচা রাস্তাগুলো বা সড়কগুলো আমরা দেখি, সেগুলো কথা আমরা বলতে পারি। আর রেলপথকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 ধরনের আমরা রেলপথ পাই, একটা হচ্ছে মিটার গেজ, আরেকটা হচ্ছে ব্রড গেজ, আরেকটা হচ্ছে ডুয়েল গেজ। তো এগুলো কি, এগুলো সম্পর্কে একটু পরে বলছি। তো প্রথমে আমি তোমাদের আজকের ভিডিওতে তোমাদেরকে হচ্ছে আমি সড়ক পথ এবং রেলপথ নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমে দেখাই যে আমাদের সড়ক পথটির কথা। এখানে দেখো সড়কে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখছি যে যাতায়াত করছি আমরা কোনো একটা জায়গায়, তাই না। তো দেখো, উৎপাদিত যে কৃষি পণ্য সেগুলো বন্টন, সেগুলো দ্রুত যোগাযোগ করার ক্ষেত্রে অথবা বাজার ব্যবস্থা উন্নতির জন্য সড়ক পথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যে জায়গাটিতে শিল্প কারখানাগুলো গড়ে উঠবে, সেই জায়গায় যদি সড়ক ভালো না থাকে, তোমাদেরকে যখন শিল্প স্থাপনের নিয়ামকগুলো পড়েছিলাম, তখনও দেখিয়েছিলাম যে যোগাযোগ ব্যবস্থাটি কিন্তু, যাতায়াত ব্যবস্থাটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানে যদি যাতায়াতের ভালো অবস্থাটি না থাকে, তাহলে কিন্তু আসলে তুমি সেই যে যাতায়াতের যে ব্যাপারটি বা তোমার যে শিল্প কারখানা স্থাপনের ব্যাপারটি, সেটা কিন্তু লাভবান হবে না। কারণ সেখানে যদি সড়ক অনেক বেশি সমস্যাজনক হয়ে থাকে, ধরো এরকম এবড়ো থেবড়ো সড়ক থাকলো, আমি এবড়ো থেবড়ো বোঝাচ্ছি এগুলো দিয়ে, এবড়ো থেবড়ো যদি সড়ক থাকলো, তাহলে তোমার সেখানে সড়ক যদি ভালো না থাকে, তোমাকে হয়তো বা বিকল্প একটা পথ যেখানে গিয়ে যেটি দিয়ে হয়তো বা তুমি এই গন্তব্যটিতে যাবে, ধরো সোজাসুজি যাবে, কিন্তু সেই সোজাসুজি পথে হচ্ছে অনেক এবড়ো থেবড়ো অবস্থা, তুমি সেই পথে যেতে পারবে না তোমার শিল্প কারখানা থেকে। তো আরেকটা পথ আছে যেটি অনেক এরকম ঘুরিয়ে তারপর গিয়েছে, কিন্তু সেই পথটি এরকম সোজা বলতে আমি বুঝাচ্ছি সেই পথটি এরকম উপরে এরকম বন্ধুর না, এবড়ো থেবড়ো না, সেই পথটি ভালো মসৃণ। সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই সেই ভালো পথটি নেবে, কিন্তু তখন তো তোমার অনেক দূর অতিক্রম করতে হচ্ছে, তাই না, অনেক দূরত্ব বেশি অতিক্রম করতে হচ্ছে, তখন তোমার পরিবহন খরচ বেড়ে গেলে উৎপাদন খরচও বেড়ে যাবে। তাই যে জায়গায় তোমার একটা বাজার ব্যবস্থা উন্নতি করতে হলে বা শিল্পায়নের ক্ষেত্রে বলো, যাই বলো না কেন, সড়ক পথ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। তো দেখো, রেলপথে কিন্তু তুমি আসলে চাইলেও সব জায়গায় যোগাযোগ করতে পারবে না, পারবে। যেমন আমি আমার দক্ষিণাঞ্চলের কথা যখন বললাম, আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু কোনো রেলপথ নেই। আবার পাহাড়ি অঞ্চলগুলোতেও কিন্তু আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে 3টি জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, সেখানেও কিন্তু তুমি কোনো রেলপথ দেখতে পাবে না। তাইলে চাইলেই কিন্তু তুমি আসলে সব জায়গায় রেলপথ করতে পারবে না, পারবে। কিন্তু ওদিকে কিন্তু দেখো, ওই পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু আমরা সড়ক পথ করতে পারছি, যদিও সেটি করাটা কঠিন, কিন্তু করাটা কঠিন হওয়ার পরে সেটা করতে পারছি, কিন্তু আমরা কিন্তু রেলপথগুলো করতে পারছি না, তাই না। তো দেখো, যেসব জায়গায় রেলপথ করাটা যায় না, রেলপথের মধ্যে যোগাযোগ করা যায় না, সেখানে কিন্তু সড়ক পথই একমাত্র ভরসা। তো সড়ক পথ গড়ে ওঠার জন্য কিছু অনুকূল অবস্থা থাকে, অর্থাৎ যে জায়গাগুলোতে সুবিধাজনক অবস্থা থাকে, যে জায়গাগুলোতে আমরা ইজিলি সড়ক পথগুলো তৈরি করতে পারি। অপরদিকে কিছু প্রতিকূল অবস্থাও থাকে। প্রতিকূল অবস্থা কি একটু আগে বললাম যে আমরা পাহাড়ি এলাকায় সড়ক পথ করি, কিন্তু সেখানে বানানোটা কঠিন। তখনই বুঝতে পেরেছো যে কিছু প্রতিকূল অবস্থা থাকে, অর্থাৎ সেই জায়গাগুলোতে সড়ক পথ বানানোটা আর কি কঠিন হয়ে যায়, ঠিক আছে। তো এরকম প্রতিকূল অবস্থা কি কি সেগুলো আমরা দেখবো, অনুকূল অবস্থা কি সেগুলোও দেখবো। তো চলো, প্রথমে আমরা যদি দেখি অনুকূল অবস্থাগুলো কি কি সড়ক পথ গড়ে ওঠার, সেই অনুকূল অবস্থাগুলো একটু প্রথমে যদি দেখার চেষ্টা করি। প্রথমেই হচ্ছে সমতল ভূমি। একটা ব্যাপার দেখো, একটা ভূমি একদম এরকম সমতল থাকলো, আরেকটা ভূমি থাকলো এরকম পাহাড়ি ভূমি। কোন জায়গাটিতে তোমার সড়ক পথ বানানো সহজ হবে বলো তো? তুমি এই ছবিটিতে দেখো যে জায়গাগুলোতে সমতল ভূমি, সেই জায়গাগুলোতে কিন্তু সড়ক তৈরি করা হয়েছে। দেখো, যে জায়গাগুলো পাহাড়ি ভূমি আছে, এই দেখো যেরকম পাহাড় দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলো কিন্তু ছেড়ে দিয়ে তোমার সড়ক পথগুলো কিন্তু করা হয়েছে। তার মানে যে জায়গাগুলোতে আমরা সমতল ভূমি দেখি, সেই সমতল ভূমিগুলোতে কিন্তু যে সড়ক পথ, সেই সড়ক পথ গড়ে ওঠার জন্য কিন্তু সমতল ভূমি খুবই প্রয়োজন। এবং এই জন্য কিন্তু আমরা ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে
অঞ্চলে কিন্তু অনেক সড়কপথ গড়ে উঠতে দেখি। বুঝতে পেরেছো? পরবর্তীতে আমরা দেখব মৃত্তিকার গঠন। মৃত্তিকার গঠনও নিশ্চয়ই মাটির উপরেই তুমি সড়কটি বানাবে, তাই মৃত্তিকার গঠনে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। দেখো আমাদের বিভিন্ন গঠনে আমরা মৃত্তিকা দেখতে পাই, কোনোটি হচ্ছে বেলে মাটি, কোনোটি দোআঁশ মাটি, কোনোটি অন্য আর এক ধরনের মাটি, কর্দমাময় মাটি। এখন এই যে মাটির গঠন, এই মাটির গঠনের উপর আমাদের সড়কপথটি নির্মাণ করার ব্যাপারটি আসলে জড়িত রয়েছে। তো মৃত্তিকার বুনন বা গঠন যদি স্থায়ী বা মজবুত হয়, অর্থাৎ মৃত্তিকার যে গঠন সেটি যদি শক্ত আকার হয়, তাহলে দেখা যাবে কি বৃষ্টিতে এটি কম ক্ষয় হবে। যে মাটিগুলো বৃষ্টিতে বেশি তাড়াতাড়ি ক্ষয়ে যায় সেগুলোতে সড়কপথ করলে সমস্যা। শক্ত মৃত্তিকার উপর সড়কপথ গড়ে উঠলে সেই সড়কপথ কি হয় বলতো? শক্ত হয়। অর্থাৎ মৃত্তিকার গঠনটা যদি শক্ত হয় তখন কিন্তু সড়কপথ গড়ে তোলা সহজ হয়ে ওঠে। বুঝতে পেরেছো? তো দেখো এইখানে অনুকূল অবস্থা বোঝাচ্ছি এই না যে আসলে অনুকূল অবস্থা না থাকলে প্রতিকূল অবস্থায় সড়কপথ তৈরি করা যাবে না, যাবে, কিন্তু সেটি আসলে অনেক বেশি ব্যয়বহুল ব্যাপার এবং সেগুলো খুবই অসুবিধাজনক ব্যাপার। পরবর্তী আরেকটি যে নিয়ামক বা অনুকূল অবস্থা সেটি হচ্ছে সমুদ্রের অবস্থান ও শিল্পক্ষেত্রের অবস্থান। দেখো সমুদ্র উপকূলে আমরা বন্দর গড়ে উঠতে দেখি, বিভিন্ন যে বন্দর গড়ে উঠতে দেখছি, বন্দর এবং শিল্পক্ষেত্র যে শিল্পক্ষেত্রগুলো থাকে সেগুলোকে কেন্দ্র করে কিন্তু অনেক সড়কপথ গড়ে ওঠে এবং এজন্যই কিন্তু আমরা মংলা এবং চট্টগ্রাম এবং অন্যান্য শিল্প অঞ্চলে এরকম সড়কপথ গড়ে উঠে দেখি। তোমরা যদি মংলা পোর্টে যাও অথবা তোমরা যদি চিটাগং পোর্টে যাও, তোমরা দেখবে তার আশেপাশে এরকম অনেক সড়কপথ গড়ে উঠেছে। সেই সড়কপথগুলো গড়ে ওঠার কারণই হচ্ছে সেখানে এইসব যে মালামালগুলো আসে সেই মালামালগুলো তো পরিবহন করতে হবে এবং সেই পরিবহনের জন্য সেগুলো যেহেতু দেশের অর্থনীতিতে সরাসরিভাবে প্রভাব ফেলছে, তো সেই জন্য সেগুলোর যাতে একটা স্মুথলি পরিবহন বা মসৃণভাবে সেগুলো পরিবহনটি সম্ভব হয়, সহজভাবে সেই পরিবহনগুলো করা সম্ভব হয়, এর জন্য কিন্তু সেই জায়গাগুলোতে আমরা অনেক বেশি সড়কপথ গড়ে উঠতে দেখি। এই যে বিভিন্ন ধরনের সমুদ্রের অবস্থানের ভিত্তিতে, অর্থাৎ সমুদ্রের কাছে যেহেতু আমরা সমুদ্র বন্দরগুলো দেখি সেগুলোর কাছে অথবা শিল্পক্ষেত্রে যেখানে দেখি সেখানেও কিন্তু আমরা এরকম সড়কপথ গড়ে উঠতে দেখি। ঠিক আছে বন্ধুরা? তো দেখো আমরা সড়কপথ গড়ে ওঠার যে অনুকূল অবস্থা সেই অনুকূল অবস্থা সম্পর্কে জানলাম। এখন আমি তোমাদেরকে সড়কপথ গড়ে ওঠার যে প্রতিকূল অবস্থা, প্রতিকূল মানে কি অসুবিধাজনক যে অবস্থাগুলো সেগুলো একটু বলবো। প্রথম হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতি। বন্ধুর ভূপ্রকৃতি কি এবড়ো থেবড়ো উঁচু নিচু এরকম ভূপ্রকৃতিকে আমরা বন্ধুর ভূপ্রকৃতি হিসাবে অভিহিত করছি। যে ভূমিগুলো এরকম উঁচু নিচু হয়, বন্ধুর প্রকৃতির হয়, এরকম ভূমিতে কি সহজে করা যায়? করা যায় না। যেমন পার্বত্য এলাকায়, একটু আগেই যে বললাম যে পার্বত্য এলাকায় তোমার ভূমি করা সহজ হবে নাকি সমতলে অবশ্যই, কারণ সমতলে ভূমিটি অপেক্ষাকৃত কম বন্ধুর। অপরদিকে আমাদের যে পার্বত্য ভূমিগুলো আছে সেগুলো কিন্তু দেখো এরকম অনেক বেশি উঁচু নিচু হয়, বন্ধুর হয় এবং এই জন্য বন্ধুর সড়কপথে কিন্তু আমরা বন্ধুর যে ভূপ্রকৃতি সে জায়গায় কিন্তু সড়কপথ করা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায় এবং সেখানে অনেক বেশি ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। একটু আগেই তোমাদেরকে সেটি বলেছি এবং এই জন্যই কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামে সড়কপথ আছে কিন্তু সেটি কিন্তু বেশ কম। মানে আমরা যেখান দিয়ে আমরা করেছি সড়কপথ, কিন্তু এমন জায়গাগুলো দিয়ে সড়কপথ করেছি যেখান দিয়ে সড়কপথ করতে গেলে আমাদের তুলনামূলক কম ব্যয়টি করতে হবে, সেভাবে ভেবে নিয়ে আমরা সড়কপথগুলো করেছি। তবে চাইলেও আমরা আসলে সব জায়গায় কিন্তু সড়কপথ করতে পারিনি। বুঝতে পেরেছ? তো দেখো এখন আমরা দেখব তারপর হচ্ছে ভূমির ঢাল। এখানে ডাল লিখেছে বন্ধুরা, এটা হবে ভূমির ঢাল, ঢ হবে। তো ভূমির যে ঢালটি দেখো, ঢালযুক্ত স্থানে সড়কপথ তৈরি করা কিন্তু কষ্টকর। অর্থাৎ যে ভূমিটি বেশি এরকম ঢালু হয় সেই ভূমিতে এরকম যদি ঢালু থাকে তাহলে কিন্তু সেই ভূমিতে সড়কপথ করা কিন্তু খুব কষ্টকর। আমাদের পাহাড়ি ভূমিগুলো দেখো, যে পাহাড়ি ভূমিগুলো সেগুলো ঢাল কিন্তু বেশি হয় না, অপরদিকে যে সমতল ভূমিগুলো সেগুলো ঢাল কিন্তু খুবই কম হয়। এই জন্য যেখানে ঢাল এরকম বেশি হয় সেখানে কিন্তু গাড়ির জ্বালানি খরচও বেশি হয় এবং বেশি ঢাল সড়কপথ তৈরির ক্ষেত্রে কিন্তু একটা বাধা স্বরূপ হিসেবে তারা, অর্থাৎ যে জায়গায় ঢাল বেশি হয় সেখানে সেটি সড়কপথ তৈরি করার জন্য একটা বাধা স্বরূপ দাঁড়িয়ে যায়। এই জন্য বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সড়কপথে ঘনত্ব কম। দক্ষিণ পূর্বাঞ্চল বলতে আমরা বাংলাদেশের সেই পার্বত্য চট্টগ্রামের অঞ্চলগুলোই বলতে পারি। অর্থাৎ আমি যদি বাংলাদেশের মানচিত্র আঁকি, আমি একটু সবগুলো মুছে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি যদি সবগুলো মানচিত্র এঁকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আমরা যে পাহাড়ি ভূমিগুলো দেখি, অর্থাৎ এই জায়গায় যে পাহাড়ি ভূমিগুলো আমরা দেখি সেগুলো তো নিশ্চয়ই পাহাড়ি ভূমি এবং সেই পাহাড়ি ভূমিগুলো পাহাড়ি ভূমিতে ঢাল বেশি থাকে, তাই না? এটি তো বলা বাহুল্য। তো যেহেতু পাহাড়ি ভূমিতে ঢাল বেশি থাকে তাই এইসব জায়গায় সড়ক গড়ে তোলা কিন্তু খুব বেশি কষ্টকর এবং এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা সড়কের ঘনত্ব কম দেখি। পরবর্তী আরেকটি যে নিম্নভূমি এবং নদীপূর্ণ যে অঞ্চলগুলো থাকে, অর্থাৎ যে জায়গাগুলোতে নিম্নভূমি থাকে, নদীপূর্ণ থাকে যেসব অঞ্চল দেখো, সেই অঞ্চলগুলোতে বেশি আমরা ব্রিজ এবং কালভার্ট নির্মাণে খরচ বেশি হয় কিন্তু। এই জন্য এই সকল অঞ্চলে সড়কপথ কিন্তু কম গড়ে ওঠে, তাই না?
না? তো বাংলাদেশের যে সিলেটের হাওর অঞ্চল বা দক্ষিণাঞ্চলে কিন্তু আমরা সড়কপথ এই জন্য কম গড়ে উঠতে দেখি। এসব অঞ্চলগুলোতে কিন্তু আমরা নৌপথ বেশি অগ্রাধিকার পাই। দেখো যখনই আমরা বলছি যে কারো বাড়ি বরিশাল বা দক্ষিণাঞ্চলে, তখনই লঞ্চের কথা এই জন্যই চলে আসে, সেই সব জায়গাগুলোতে যাওয়াটা লঞ্চের মাধ্যমে কিন্তু অনেক বেশি সুবিধাজনক বর্তমানেও তোমার সড়ক পথে যাওয়ার থেকে, ঠিক আছে? কারণ সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখো আমাদের দক্ষিণাঞ্চলে বা সিলেটের হাওর অঞ্চলে যেখানে কিনা নদীপূর্ণ বা নিম্নভূমি, আমরা হাওর অঞ্চলগুলোকে একটা নিম্নভূমি হিসেবেই কিন্তু দেখি। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা সড়কপথ কম গড়ে উঠতে দেখি, তাই না? তো এখানে আমি অন্য একটা অঞ্চলে দেখিয়েছি যেখানে নদী অনেক বেশি। তো দেখো এখন আমরা সড়কপথ দেখলাম, তো এখন বাংলাদেশের সড়কপথগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বাংলাদেশের সড়কপথগুলো বসতির বিন্যাসের উপর নির্ভর করে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। বাংলাদেশের সড়কপথ খুবই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, অর্থাৎ যেখানে যেরকমটি দরকার সড়কপথ সেখানে সেরকমটি নেই, এবং অধিকাংশ সড়ক স্থানীয় যোগাযোগ রক্ষার জন্য রেলপথ এবং নৌপথের পরিপূরক হিসাবে কিন্তু নির্মিত হয়েছে। এবং বেশিরভাগ জায়গায় আমরা দেখি যে কাঁচা সড়ক যেগুলো আছে সেগুলোকে উন্নত করে পাকা সড়ক করে দিচ্ছে। এই জন্য দেখো আমরা এখন একটু দেখবো বাংলাদেশে আমরা কোন ধরনের সড়ক আমরা বেশি দেখতে পাই বা কী ধরনের দেখতে পাই। আমরা যদি দেখি যে আমাদের জাতীয় মহাসড়ক সবগুলো কিলোমিটারে আছে। এখানে 2014, তারপর 2018 এবং 2019 এই 3টি বছরের আমরা দেখব। জাতীয় মহাসড়ক 2014 সালে ছিল 3544 কিলোমিটার, 2018-তে সেটি বেড়ে দাঁড়ায়, অল্প কিছু পরিমাণ বাড়ে, সেটি 4 বছরে কিন্তু খুব বেশি বাড়েনি, সেটি বেড়েছে 3813 কিলোমিটার, এবং পরবর্তীতে 2019 সালে এটি দাঁড়ায়, এটা কমা হবে এখানে, সেটি দাঁড়ায় 3906 কিলোমিটার। আঞ্চলিক মহাসড়ক সেটি হচ্ছে 2014 সালে সেটির পরিমাণ ছিল 4278 কিলোমিটার, এবং 2018 সালে সেটির পরিমাণ দাঁড়ায় 4247 কিলোমিটার, অর্থাৎ একটু কমে যায় আঞ্চলিক মহাসড়কের পরিমাণ। হয়তোবা সেই আঞ্চলিক মহাসড়কের কিছু কিছু হয়তোবা হতে পারে জাতীয় মহাসড়কে পরিণত হয়েছে, এজন্য কমে গেছে। এবং 2019 সালে সেটির পরিমাণ আরও কিছু বেড়ে দাঁড়ায়, অর্থাৎ নতুন করে কিছু আঞ্চলিক মহাসড়ক তৈরি হয়, সেটির পরিমাণ হয় কত 4483 কিলোমিটার। এবং পরবর্তীতে আমরা জেলা সড়কের পরিমাণটি যদি দেখি, জেলা সড়কের পরিমাণ 2014 সালে আমরা দেখি 13,659 কিলোমিটার, এবং সেটি জেলা সড়ক 2018-তে কমে গিয়ে দেখা যায় 13,242 কিলোমিটার। একটা ব্যাপার, এই যে কমে যাওয়া মানে সড়কগুলো কি নাই হয়ে গেল? ব্যাপারটা এমন না। কমে যাওয়ার পরিমাণটি এই যে জেলা সড়ক সেগুলোই হয়তোবা আঞ্চলিক মহাসড়কে পরিণত করে ফেলা হয়েছে, এরকম ব্যাপারটি ঘটে থাকতে পারে। পরবর্তীতে 2019 সালে 1 বছরের ব্যবধানে সেটি আরও কমে, সেটি হয়ে দাঁড়ায় 13,207 কিলোমিটারে, অর্থাৎ আরও কিছু হয়তোবা সড়ক আঞ্চলিক মহাসড়কে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আমরা 3টি বছরের কিন্তু বাংলাদেশ সড়কপথে যে পরিমাণ, সেই সড়কপথের পরিমাণটি কিন্তু দেখলাম, এবং এই যে রিপোর্টটি বা এই যে পরিমাণটি সেটি হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা দেখানো হয়েছে এখানে। এবং এটির যে উৎস, সেই উৎস হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2019-এর ফেব্রুয়ারি পর্যন্ত, এইভাবে কিন্তু আমরা দেখতে পাই। তো দেখো আমাদের দেশের যে বিভিন্ন সড়কগুলো আছে এগুলো বর্ষা, বৃষ্টি প্রভৃতি দ্বারা কিন্তু প্রভাবিত হয়, ফলে কাঁচা সড়ক এবং আঞ্চলিক সড়কগুলো কিন্তু খুব সহজে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাই না? এবং আমি একটা ব্যাপার বলি যে আঞ্চলিক মহাসড়ক বলতে আসলে কি বোঝানো হয়, যে দেখো আর জাতীয় মহাসড়ক, সাধারণত জাতীয় মহাসড়কগুলো আকারে অনেক বড় হয়, কয়েক লেন বিশিষ্ট আমরা জাতীয় মহাসড়কগুলো দেখি। আঞ্চলিক মহাসড়কগুলো সেই তুলনায় আসলে একটু ছোট হয়, এবং জেলা সড়কগুলো আসলে তার থেকেও ছোট হয়। আমরা সাধারণত আন্তঃজেলার মধ্যে বিভিন্ন এই সড়কগুলো দেখি, আর যে আঞ্চলিক মহাসড়কগুলো সেগুলোকে আমরা কানেক্ট হতে দেখি জাতীয় মহাসড়কের সাথে। তো দেখো আমাদের যে সড়কগুলো আছে আঞ্চলিক সড়ক বা কাঁচা সড়ক, সেগুলো বৃষ্টি বর্ষা এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে দেখি, যার ফলে সারা বছরই আমাদেরকে কিন্তু আমাদের এই যে সড়কগুলো মেরামত করতে কিন্তু আমরা দেখি, তাই না? ব্যাপার হচ্ছে খুব দুঃখজনক, বাংলাদেশে বৃষ্টি আসলেই সড়ক মেরামতের একটা ধুম পড়ে যায়, এবং তখন বাংলাদেশের জনজীবনে, মানুষের জীবনে আসলে সেটি আরও অনেক বেশি একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো এছাড়া আমরা বাংলাদেশ যেহেতু নদী বিধৌত একটা দেশ, আমাদের বাংলাদেশে যেহেতু জালের মতো নদী ছড়িয়ে আছে, ঠিক আছে, যেহেতু জালের মতো নদী ছড়িয়ে আছে, তো এই নদী বিধৌত হওয়ার কারণে এখানে কালভার্ট নির্মাণ করতে হয়, মেরামত করতে হয়, এগুলো কিন্তু আমাদের সড়ক পথে একটা বাধা হিসেবে কাজ করছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি যেখানে থাকি সেই জায়গাগুলো অনেক বেশি যেহেতু দক্ষিণাঞ্চলে ভূমি, সেগুলো যেহেতু নদী বিধৌত একটা জায়গা, এবং সেখানে যেহেতু অনেক জলাশয় আছে, তো দেখা গেছে একটা জায়গায় কালভার্ট কি হয়ে গেছে, ভেঙে গেছে। এখন যেহেতু কালভার্ট ভেঙে গেছে, একটা সময় হয়তো আমার বাড়ি যেহেতু এখানে, ধরে নাও আমি আমার বাড়ির সামনে দিয়ে আমাদের একেবারে যে আমি ঢাকায় আসবো বাড়ি থেকে,
সে ডিরেক্টলি আমি আমার বাড়ির সামনে দিয়ে উঠতে পারতাম, কিন্তু কালভার্ট ভেঙে যাওয়ার কারণে পরবর্তীতে বাসটি এই জায়গা থেকে ছেড়েছে, অর্থাৎ কালভার্টের ও পাশ থেকে ছেড়েছে। তাহলে দেখো আমাকে এই পর্যন্ত গিয়ে একটা ভিন্ন রাস্তা দিয়ে কিন্তু যেতে হয়েছে ওই জায়গায়, এবং আরও দূরে গিয়ে পরবর্তীতে আমাকে বাসে উঠতে হয়েছে। অর্থাৎ দেখো এই যে কালভার্ট বা এরকম যে কালভার্ট নির্মাণ বা মেরামত, এগুলো কিন্তু সড়ক পথের জন্য কিন্তু একটা বাধা হিসেবে কাজ করে থাকে। তো দেখো আমরা বাংলাদেশের যদি সড়ক পথের গুলো একটু মানচিত্র দেখি, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ যে ন্যাশনাল রোড, একেবারে যে কমলা রঙের যে রঙগুলো দেখছি সেগুলো হচ্ছে ন্যাশনাল রোড, অর্থাৎ জাতীয় মহাসড়ক। আর একদম এর থেকে চিকন এবং লাল কিছুর রং দেখছি যে এগুলো হচ্ছে আঞ্চলিক মহাসড়ক। আর যে তোমরা এরকম এই যে এরকমভাবে যেগুলো দেখতে পাচ্ছ মানচিত্রে দাগ, সেগুলো হচ্ছে ফিডার রোড আমরা বলে থাকি। তো দেখো আমরা সেই রোডগুলোকে দেখলাম, একেবারে বাংলাদেশের যে সড়ক ব্যবস্থা, সেই সড়ক ব্যবস্থাটির চিত্র তোমাদেরকে কিন্তু আমি গড়ে উঠতে দেখলাম। এখানে একটা ব্যাপার দেখো, এই যে দেখো আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে, আমাদের পাহাড়ি অঞ্চলে কিন্তু সড়ক পথের ঘনত্বটি কিন্তু কম। অপরদিকে আমাদের ঢাকার আশেপাশে এরকম যেখানে যে জায়গাগুলো সমভূমি দেখো, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক বেশি সড়ক পথ গড়ে উঠতে দেখছি। আবার আমি যদি আমাদের সিলেটে দেখি, দেখো যেখানে আমরা হাওড় অঞ্চল দেখি, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা সড়ক পথ তুলনামূলক কম দেখতে পাই, তাই না বন্ধুরা? তাহলে বুঝতেই পারছো যে আমরা কেন আসলে আমাদের সড়ক পথের অনুকূল প্রতিকূল অবস্থা যে পড়লাম, সেগুলো কিন্তু মানচিত্রের সাহায্যে আমরা সেটিকে আমরা কানেক্ট করতে পারি, তাই না? তো দেখো বন্ধুরা, এখন তোমাদেরকে বাংলাদেশের রুটগুলো, আমরা যে বিভিন্ন সড়ক পথের রুটগুলো দেখাবো, সেগুলো আমাদের সকল যে অভ্যন্তরীণ রুটগুলো সেগুলো ঢাকা কেন্দ্রিক, অর্থাৎ সেগুলো কেন্দ্রে থাকে হচ্ছে ঢাকা, এবং সেই ঢাকাকে কেন্দ্র করে সবগুলো আমরা আশেপাশে সব জায়গায় যেতে পারি, যেহেতু ঢাকা রাজধানী আমাদের। তো ঢাকা থেকে আমরা আরিচা নগরবাড়ি হয়ে পাবনা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেতে পারি। আমরা এই পথেই আমরা হচ্ছে দিনাজপুরে গিয়েছিলাম। তো আমরা আরিচা নগরবাড়ি হয়ে যায়নি, দুঃখিত, আমরা হচ্ছে অন্য আরেকটি পথ দিয়ে গিয়েছিলাম। তো আরিচা নগরবাড়ি পথ দিয়ে তোমরা দিনাজপুরে যেতে পারো। আর ঢাকা হয়ে আমরা যেতে পারি হচ্ছে ঢাকা আবার দৌলতদিয়া হয়ে, ঢাকা থেকে দৌলতদিয়া হয়ে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, এভাবে কিন্তু যাওয়া যায়। অপরদিকে ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, এভাবেও তুমি যেতে পারো। আবার ঢাকা থেকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, অর্থাৎ ঢাকা থেকে তুমি যদি একবার টেকনাফে যেতে চাও তাহলে তোমাকে এই পথটিতে যেতে হবে। কিভাবে? প্রথমে কুমিল্লা থেকে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, তারপর টেকনাফ। তুমি আসলে একেবারে এইভাবেই যেতে হবে ব্যাপারটি এমন না। তুমি বান্দরবান, এটি তোমাকে বোঝাচ্ছে যে তুমি চাইলে এই ঢাকা থেকে এই জায়গাগুলোতেও যেতে পারছো। আবার তুমি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গেও কিন্তু তুমি যেতে পারো। তো তোমাদের এইভাবে রুটগুলো দেওয়া আছে। তো সবগুলো রুট আসলে যে একদম খুব ভালোভাবে দেওয়া আছে ব্যাপারটা এমন না, যে কারণ তোমাকে যে আসলে তো চট্টগ্রাম থেকে রাঙামাটি হয়ে, বান্দরবান হয়ে, খাগড়াছড়ি হয়ে কক্সবাজার যেতে হবে ব্যাপারটা এমন না। আমরা রুট অন্যভাবে রুটও দেখে থাকি, যে চট্টগ্রাম থেকে তুমি ডিরেক্ট কিন্তু কক্সবাজার যেতে পারছো, সেখান থেকে তুমি টেকনাফ যেতে পারো। তো আবার তোমাকে কুমিল্লা হয়ে যে তুমি নোয়াখালী, ফেনী হয়ে যেতে হবে বা ফেনী হয়ে যেতে হবে ব্যাপারটা এমনও না। তো তুমি চাইলে ফেনীটি সেই জায়গাটি না দিয়েও তুমি কিন্তু আসলে যেতে পারবে চট্টগ্রামে। তো সেটি আসলে আমি নাই দেখি, যেহেতু তোমাদের বইয়ে এভাবেই রুটগুলো দেওয়া আছে, তো তোমাদেরকে এইভাবে রুটগুলো সম্পর্কে বললাম। তো দেখো বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথে কিন্তু যথেষ্ট অবদান আছে। বর্তমানে সড়কপথ উন্নয়নের জন্য যমুনা নদীর উপর দিয়ে কিন্তু বঙ্গবন্ধু সেতু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে, যেটা আগেই বলেছি। সড়কপথ আমাদের দেশে সারা পথে জালের মতো ছড়িয়ে আছে। একটু আগে যে মানচিত্রটি দেখালাম সেটা কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ, তাই না? তো দেখো আমাদের বাজার ব্যবস্থার উন্নতি করতে হলে, আমাদের একটা অর্থনৈতিক উন্নয়নের জন্য, সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য, কৃষির উন্নয়নের জন্য, এটির বন্টনের জন্য, ধরো কৃষি যে পণ্যগুলো সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের জন্য, তারপর আমাদের শিল্প উন্নয়নের জন্য, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, কর্মসংস্থান, সব কিছুর ক্ষেত্রেই সড়কপথ অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু পালন করছে, এবং বাংলাদেশের তো এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আমাদের যে স্থলপথে আরেকটি ভাগ রেলপথ নিয়ে তোমাকে জানাবো। দেখো বাংলাদেশের রেলপথের পরিমাণ অল্প, খুব বেশি না। এগুলো সাধারণত ভারী দ্রব্য পরিবহন করে, শিল্প এবং কৃষিজ দ্রব্য পরিবহন করে, শ্রমিক পরিবহন প্রভৃতির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের বাড়ি, বিশেষ করে যাদের উত্তরবঙ্গ, তারা রেলপথের সাথে অনেক বেশি কানেক্টেড, কারণ এই উত্তরবঙ্গের অনেক মানুষ রেলপথ ব্যবহার করে যাতায়াতের জন্য। তো
এটা এই যে রেলপথ এগুলো দেশের প্রধান বন্দর, শহর, বাণিজ্য এবং শিল্পকেন্দ্রের সঙ্গে কিন্তু সংযোগ কিন্তু স্থাপন করে থাকে। তো দেখো আমাদের যে স্থলবন্দরগুলো থাকে সেই স্থলবন্দরগুলোর সাথে কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে এই রেলপথগুলো স্থলবন্দরের সাথে যোগাযোগ রাখতে। তো দেখো বাংলাদেশে যে রেলপথগুলো আছে সেই রেলপথগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আমরা আগেই দেখেছিলাম সেই 3টি ভাগ কি, একটি হচ্ছে ব্রড গেজ, আরেকটা হচ্ছে ডুয়েল গেজ এবং আরেকটা হচ্ছে মিটার গেজ। তো ব্রড গেজ, ডুয়েল গেজ এবং মিটার গেজ এগুলোকে আমরা আসলে কখন ব্রড গেজ বলবো, কখন মিটার গেজ বলবো, কখন ডুয়েল গেজ বলবো সেটি একটু যদি দেখাই। তো মিটার গেজ কখন বলি, মিটার গেজ বলবো যখন যে রেল লাইনের প্রস্থ হবে 1 মিটার, অর্থাৎ আমি একটু মুছে দিই দাঁড়াও, এখানে আসলে এইভাবে লেখাটি একটু কঠিন বন্ধুরা। তো মিটার গেজের যে প্রস্থ সেটি হবে 1 মিটার, ঠিক আছে। তাহলে ব্রড গেজে মিটার গেজের থেকে প্রস্থ একটু বেশি হবে। ব্রড গেজের ক্ষেত্রে প্রস্থ হবে হচ্ছে 1.68 মিটার, ঠিক আছে। ব্রড গেজের ক্ষেত্রে কত হবে, 1.68 মিটার ব্রড গেজের ক্ষেত্রে প্রস্থ। তাহলে বুঝতেই পারলে। এবং ডুয়েল গেজেরটা দেখতে পাচ্ছ এখানে, ডুয়েল গেজের যে ছবি সেটি দেখতে পাচ্ছ। তো বাংলাদেশের ব্রড গেজ যেটি, সেই রেলপথ যমুনা নদীর পশ্চিমাংশে রাজশাহী এবং খুলনা বিভাগে 679 কিলোমিটার পর্যন্ত এটি আমরা দেখতে পাই। 59 কিলোমিটার পর্যন্ত আমরা কিন্তু এই ব্রড গেজটি দেখতে পাই। আর যে ডুয়েল গেজ, সেই ডুয়েল গেজ রেলপথ জামতৈল থেকে জয়দেবপুর পর্যন্ত 375 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত, এটি আমরা এখানে দেখতে পাই। অপরদিকে আমরা যদি মিটার গেজের কথা বলি, মিটার গেজ রেলপথ যমুনা নদীর পূর্বাংশ থেকে শুরু করে পূর্বাংশ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এগুলো বিভাগে 1843 কিলোমিটার পর্যন্ত আমরা দেখি। অর্থাৎ আমরা বাংলাদেশে অধিকাংশই কিন্তু মিটার গেজ দেখে থাকি। দেখো মিটার গেজের পরিমাণই কিন্তু বেশি আমাদের ব্রড গেজের থেকে বা ডুয়েল গেজের থেকে। ডুয়েল গেজের পরিমাণ তো আরও কম, সবচেয়ে কম, এটি হচ্ছে 375 কিলোমিটার। অপরদিকে ব্রড গেজের পরিমাণ হচ্ছে 659 কিলোমিটার। তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে এখন রেলপথগুলো সম্পর্কে জেনে নিলাম। তো যখন রেলপথের প্রস্থ হবে 1 মিটার, অর্থাৎ এই যে প্রস্থ এইটিকে বোঝাচ্ছি, ঠিক আছে। প্রস্থ যখন 1 মিটার হবে তখন সেটিকে আমরা বলবো মিটার গেজ। যখন 1 মিটারের বেশি অর্থাৎ 1.68 মিটার হবে তখন সেটিকে আমরা বলবো ব্রড গেজ। আর এটিকে আমরা বলছি ডুয়েল গেজ। ডুয়েল গেজের ছবি দেখলে বুঝতে পারছি কোনটিকে আমরা ডুয়েল গেজ হিসেবে অভিহিত করছি। এখন তোমাদেরকে রেলপথ গড়ে ওঠারও কিছু অনুকূল অবস্থা এবং প্রতিকূল অবস্থা আছে, সেগুলো সম্পর্কে যদি একটু জানানোর চেষ্টা করি। বাংলাদেশের প্রথমত রেলপথ গড়ে ওঠার অনুকূল অবস্থা কি, সমতল ভূমি, সে একই কথা। যে জায়গাগুলো পাহাড়ি থাকবে সেই জায়গাগুলোতে রেলপথ করা সুবিধাজনক, নাকি যেখানে সমতল থাকবে সেখানে? অবশ্যই সমতল ভূমিতে উঁচু নিচু বা বন্ধুর প্রকৃতির যে ভূমিরূপ সেই জায়গাগুলোতে কিন্তু রেলপথ গড়ে ওঠা খুবই কঠিন, সেখানে রেলপথ বানানো খুবই কঠিন। এই জন্যে আমরা পার্বত্য এলাকায় কিন্তু রেলপথ নির্মাণ খুবই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। এই জন্য আমরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ের গা বেয়ে রেলপথ কিন্তু নেই বললেই চলে, বুঝতে পেরেছ। কিন্তু আমরা কিন্তু সমতল ভূমিতে অনেক বেশি রেলপথ দেখতে পারি। অপরদিকে সমুদ্রের অবস্থান, এটি দেখো কি, সমুদ্র উপকূল অঞ্চলে আমরা বন্দর গড়ে উঠতে দেখি। এই বন্দরের কারণে অন্যান্য সমস্যা থাকলেও রেলপথ কিন্তু গড়ে ওঠে। এই জন্য কিন্তু চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল বাদ দিয়ে বন্দরকে কেন্দ্র করে কিন্তু সমতল ভূমিতে আমরা রেলপথ গড়ে উঠতে দেখি। পরবর্তীতে রেলপথ গড়ে ওঠার প্রতিকূল পরিস্থিতিগুলো কি কি সেগুলো একটু দেখি, প্রতিকূল অবস্থাগুলো। প্রথমত প্রতিকূল যে অবস্থা, সেই প্রতিকূল অবস্থা যদি দেখি, তো আচ্ছা সমতল ভূমির কথা যখন বলছিলাম, তো সমতল ভূমির কথা যখন বলছিলাম তখনই কিন্তু তোমাদেরকে আসলে এই যে আমাদের প্রতিকূল অবস্থা বন্ধুর ভূ প্রকৃতি সেটি বলেছি, তাই না, যে আমাদের সমতলে করাটি সুবিধাজনক। আমাদের এই পাহাড়ি অঞ্চলগুলো হোক সে বা জলাভূমি হোক বা বনাঞ্চল হোক, সেই সব জায়গাগুলোতে কিন্তু রেলপথ আমরা গড়ে উঠতে দেখি না, ঠিক আছে। প্রতিকূল অবস্থা অর্থাৎ যেখানে বন্ধুর ভূ প্রকৃতি থাকে বা ধরো সেখানে হচ্ছে জলাভূমি থাকে বা বনাঞ্চল থাকে, এইসব জায়গায় কিন্তু আমরা রেলপথ গড়ে উঠি না। সমতল ভূমিতে আমরা রেলপথ গড়ে উঠতে দেখে থাকি। অপরদিকে যে নিম্নভূমি এবং মৃত্তিকার বুনন যত মজবুত হবে তত বেশি রেলপথ গঠন করা সহজ হবে। অপরদিকে মৃত্তিকার বুনন সেটি যদি কঠিন না হয়, মজবুত না হয়, তাহলে রেলপথগুলো কিন্তু গড়ে ওঠে না। এছাড়া নদী বেশি থাকলে, যেখানে নদী বেশি সেখানে খুবই সমস্যা, কারণ রেলপথের জন্য এরকম একটা আনইন্টারাপ্টেড লাইন লাগে। সেখানে যদি একটু পরপর নদী আসে, তোমাকে বারবার করে একটা রেল ব্রিজ নির্মাণ করতে হবে। এই ধরনের রেল ব্রিজ নির্মাণ করাটা সমস্যাজনক, তাই না? তো এই ধরনের রেল ব্রিজ নির্মাণ করতে ব্যয়বহুল। তোমাকে যদি এরকম বারবার নদী থাকে, বারবার তুমি যদি রেল ব্রিজ নির্মাণ করতে হয়, সেটি করা ব্যয়বহুল হবে। এই জন্য আমরা কিন্তু নদী বিধৌত জায়গাগুলোতে কিন্তু রেলপথ গড়ে উঠতে দেখি না। এই জন্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলপথ কিন্তু কম। যাও একটু দেখি সেটি আমরা খুলনা অঞ্চলে দেখে থাকি, খুলনা যশোর অঞ্চলে আমরা রেলপথটি দেখে থাকি। তো দেখো ঢাকার, এখন আমরা তোমাদেরকে একটা আমাদের যে
রেল স্টেশন সেটি একটু সম্পর্কে দেখাই। হ্যাঁ, আমাদের এই রেল স্টেশন যেটি স্থপতি হচ্ছেন বব বুই, ঢাকার রেলপথে বাংলাদেশের বৃহত্তম, ঢাকার কমলাপুর যে রেল স্টেশন সেটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন। হ্যাঁ, বাংলাদেশে সর্বমোট 474টি কিন্তু রেল স্টেশন রয়েছে এবং এটির উৎস দেখছো বাংলাদেশের পরিসংখ্যান, বাংলাদেশ পরিসংখ্যান পকেট বুক 107 দুঃখিত 2017 সারণী 8.04 থেকে। তো দেখো রেলপথটি আসলে কেন দরকার? কৃষি পণ্যকে বাজারজাতকরণ করতে, কাঁচামাল এবং জনসাধারণের নিয়মিত চলাচল করতে, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ করতে, শ্রমিকের স্থানান্তর করতে হলে, কর্মসংস্থান সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই রেলপথ খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, তাই না? তো দেখো বাংলাদেশের রেলওয়ে বাণিজ্যিক এবং আর্থিক সফলতা অর্জনে সরকার কিন্তু বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। একসময় কিন্তু বাংলাদেশের রেল মন্ত্রণালয় ছিল না, বর্তমানে কিন্তু বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয় আছে, শুধুমাত্র এই রেলপথের গুরুত্বটি কিন্তু অনুধাবন করে, বুঝতে পেরেছে? এবং এইসব বাংলাদেশ সরকার যে বর্তমানে রেলপথকে উন্নয়ন করার জন্য, রেলপথকে উন্নত করার জন্য যে ব্যবস্থাগুলো হাতে নিয়েছে সেগুলো অনেক যুগোপযোগী এবং আধুনিক উদ্যোগ এবং পদক্ষেপ, সেগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আমাদের রেলপথে কিন্তু একটা যুগান্তকারী আমরা পরিবর্তন দেখতে পারবো। এবং বর্তমানে আমরা কিন্তু সেই পরিবর্তনটি চোখে দেখতে পাচ্ছি। একসময় বাংলাদেশের রেল ব্যবস্থায় অনেক বেশি বিশৃঙ্খলা ছিল, তবে বর্তমানে সেই বিশৃঙ্খলাকে অনেক ভালো পরিমাণে কিন্তু কমিয়ে আনা সম্ভব হয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশের একটা মানচিত্র একটু দেখে দেওয়া খুবই দরকার, যেহেতু সড়ক পথে দেখিয়েছি। বাংলাদেশের রেলপথগুলো দেখো, এই যে দেখো, অর্থাৎ এরকম মাঝে কাটা কাটা দাগ দিয়ে যে রেল, আমি একটু এইভাবে দেখো, মাঝে কাটা কাটা দাগ দিয়ে যে লিজেনগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে বাংলাদেশের রেলপথ। তাহলে এই যে দেখো তোমরা রেলপথ দেখতে পাচ্ছ, ঢাকাকে কেন্দ্র করে আসলে এই যে রেলপথ একেবারে এখানে সিলেটে, আমি এখান দিয়ে বিভিন্ন জায়গায় তোমাদের রেলপথগুলো দেখাচ্ছি। এখানে রংপুরের আমরা ক্ষেত্রে দেখতে পারি, রাজশাহীর ক্ষেত্রে আমরা রংপুরের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে যদি এখানে বলি, এরপরে যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখো এখানে কিন্তু আমরা রেলপথ এই যে দেখতে পাচ্ছি আমরা, তাই না? আমরা কিন্তু এইখানেও রেলপথ, আমরা চট্টগ্রাম পর্যন্ত রেলপথ দেখতে পাচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু আমরা রেলপথগুলো গড়ে উঠতে দেখি, তাই না? তো ব্রড গেজ, ডুয়েল গেজ, কোথাও আমরা ব্রড গেজ দেখি, কোথাও মিটার গেজ দেখি, কোথাও কিন্তু আমরা ডুয়েল গেজ দেখি। এভাবে আমরা বিভিন্ন ধরনের রেলপথ গড়ে উঠতে দেখি। এবং বাংলাদেশে বর্তমানে রেলপথের যে উন্নয়ন, সেই উন্নয়নটি আস্তে আস্তে ত্বরান্বিত হচ্ছে। আশা করা যায় বাংলাদেশ রেল ব্যবস্থা অনেক বেশি উন্নয়ন একসময় করবে। তাহলে বন্ধুরা, আমরা যোগাযোগের যে দুটো বড় মাধ্যম সড়কপথ এবং রেলপথ, সেগুলো সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা নৌপথ এবং সমুদ্রপথ সম্পর্কে জানবো। আশা করছি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করতে পেরেছো। আমার নিজের আসলে রেলে বা ট্রেনে ওঠার অভিজ্ঞতা মাত্র একবার হয়েছে, সেটিও খুব একটা বেশি সুখকর হয়নি। আমি চাচ্ছি যে আমার খুব একটা ভালো যাতে রেলপথ হয়, রেলপথের অভিজ্ঞতা হয়, ট্রেনের অভিজ্ঞতা হয়। আমি জানি না কোন পথে গেলে আসলে সেই অভিজ্ঞতাটি ভালো হবে, তোমরা কমেন্ট করে আমাকে সেটি জানাতে পারো। তো বন্ধুরা, ক্লাসটি এত মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।